আজকে আমি বর্ধমান থেকে চিঠি পেয়েছি শর্মিষ্ঠা পালের, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শর্মিষ্ঠা লিখছে, প্রিয় কঙ্কনাদি, আমি শর্মিষ্ঠা। আমি একজন গৃহবধূ, নারীর একনিষ্ঠ দর্শক। নারী আমি রোজ দেখি। আমার অনেক অভাব পূরণ করে দেয় এই অনুষ্ঠান, আমার অনেক প্রশ্নের উত্তর দেয় এই অনুষ্ঠান। আমার তোমার কাছে একটা প্রশ্ন ছিল, এই যে তোমার অনুষ্ঠানে রূপচর্চার বিভাগে তুমি দেখাও মেকআপের বিষয়, কত ধরনের বিষয় থাকে তাতে, কিন্তু আমার প্রশ্ন, মেকআপ কি এক ধরনের মুখোশ নয়? মেকআপের আড়ালে কি ঢাকা পড়ে যায় না আসল রূপ, যে রূপ অন্তরের? নারীর আসল রূপ কি? চাপিয়ে দেওয়া কিছু মেকআপ, নাকি প্রকৃতি তাকে যে রূপ দিয়েছে সেটা? ভগবান প্রত্যেক মানুষকে তার একটা নিজস্বতা দিয়ে পাঠান, সেটা যেন কেউ অস্বীকার না করে। আমাকে প্লিজ বলো এমন সৌন্দর্যের কথা যেখানে মেকি মেকআপ থাকবে না, পুরোটাই নো মেকআপ লুক, অথচ তাতেই একজন হয়ে উঠবে সুন্দর। এটি শর্মিষ্ঠা পাল। শর্মিষ্ঠা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার চিঠি পাঠাবার জন্য। আজকাল আসলে নো মেকআপ লুকটা খুবই ফ্যাশনেবল হয়ে উঠেছে, তাই আমি কমলিকাকে বলেছি আমাদের রূপচর্চা বিভাগে আমাদের নো মেকআপ লুকটা শিখিয়ে দিতে। চলো শুরু করছি আজকের নারী। নমস্কার, নারীর কমলিকা আবার নিয়ে এসেছি এই বিউটি সেগমেন্ট আপনাদের জন্য। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি, লেডিজ ওয়ার্ল্ড বিউটি পার্লারের বিউটিশিয়ান মৌসুমী সান্যাল। আসলে ওনার সঙ্গে কথা বলা যাক। নমস্কার মৌসুমী দি। নমস্কার। মৌসুমী দি, আজকে আমাদের দর্শক বন্ধুদের তুমি কি করে দেখাচ্ছ? নো মেকআপ লুক। নো মেকআপ লুক। আচ্ছা, দর্শক বন্ধুদের প্রথমে একটু এই নো মেকআপ লুকের ইন্ট্রোডাকশনটা যদি দিয়ে দাও। আচ্ছা দেখো, এতে সব জিনিসটাই এত ম্যাটে হবে যে কোনোটাই হাইলাইটস হবে না। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের তুমি পুরো মেকআপটাই ম্যাটের ওপর করে দেখাবে। চল, আজ আমাদের সঙ্গে যে মডেল রয়েছেন তিনি হয়েছেন আমাদের নারীর ফেস অফ দ্য উইক। কংগ্রাচুলেশনস টু শ্রেয়া দত্ত। দিদি, শ্রেয়ার মুখে আপনি মানে মেকআপ মানে ম্যাট মেকআপটা আপনি করছেন, তো প্রথমেই কি ক্লেনজিং থেকে শুরু করতে হবে? হাতে তুলো মানে আমার মনে হলো ক্লেনজিং হবে সেটা। এরপর দেখো ওর চোখের তলাতে ডার্ক সার্কেলস রয়েছে। আচ্ছা, এই কনসিলারটার দ্বারা আমরা ডার্ক সার্কেলসটাকে একটু ক্যামোফ্লেজ করতে পারবো। এটা হয়ে গেল চোখের তলাকার মেকআপটা। এরপরে একটু ফাউন্ডেশন। আচ্ছা, ফাউন্ডেশন এটা দিই। দুটো দাও, দুটো কালার মিক্স করে দিলে, মিক্স করে দিচ্ছি। দুটো কালার মিক্স করে দিলে পারফেক্ট। আমি দেখেছি মানে অয়েল ফ্রি, মানে ম্যাট। হ্যাঁ, দুটো কালার মিক্স করলে কি হয়, একটা সঠিক পারফেক্ট একটা কালার পাওয়া যায়। কিন্তু একটা লাইট হবে, একটা ডিপ। এই দুটো আপনি নিজের হাতেই মিক্স করে নিচ্ছেন। ব্লেন্ডিং ভীষণ দরকার, ভালো করে। এই ব্লেন্ডিং যদি ভালো করে না হয় তাহলে কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রং হয়ে যাবে, সেটা কিন্তু ভীষণ বাজে ব্যাপার। জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশনের উপরে, খুব আলতো হাতে টাচ আপ। আচ্ছা, এরপর তুমি আমাকে একটু আইব্রো পেন্সিলটা দেবে। আইব্রোটা ঠিক করা, আইব্রোটা একটু দরকার আছে টাচ আপে। সচেতন হয়ে গেছি। অনেক সময় হয় কি, ধরো একটা আইব্রোজের হেয়ার অন্যটার থেকে একটু হালকা আছে, আচ্ছা, তো সেখানে টাচ আপে দরকার হয়। মানে এটাও আর কি ডিফেক্টটাকে কভার করে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে ওকে একটু আইলাইনার লাগানোর জন্য পেন্সিল ইউজ করছি। পেন্সিল একটু ইউজ করছি। লাইনারতে একটা চকিনেস চলে আসে, যেটা আমার মনে হয় পেন্সিলে একটা ম্যাট লুক, ন্যাচারাল ম্যাট ফিনিশ একটা লুক আসে। আই শ্যাডোতেও ওই একই ব্যাপার, দুটো কালার মিক্সিং করে লাগালে একটা পারফেক্ট কালার পাওয়া যায়। ঠিক আছে, ও আজকে যে রঙের পোশাকটা পরে আছে তার সঙ্গে ম্যাচিং করে আমি একটা কালার এখানে দিচ্ছি। এইটা লাগানোর পরে কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে মুছে দেবো, যাতে ওর এফেক্টটা থাকবে অথচ লুক আসবে না, প্রপার লুক আসবে না। একটু দুটো কালার মিক্স করে এক্সপেরিমেন্টেশনটা আমরা করতে পারি। টিস্যু পেপার টিস্যু দিয়ে আপনি বললেন এটাকে
ড্যাব করে দিচ্ছেন। এরপরে আমরা কি করছি দিদি? এরপরে লিপস্টিক। আচ্ছা, প্রথমে লিপ লাইনার দেব, ব্রাউন কালারের লিপ লাইনার। এটা না, ব্রাউনটা দাও। তুমি দেখো লিপ লাইনার দিয়ে আমি ওর যতটুকু দরকার নিচের সঙ্গে মানানসই করে ততটা কিন্তু আমি ওপরে তুলে নিচ্ছি। আর যাদের খুব মোটা ঠোঁট, এটা আমাদের একটা আমি তথ্য হিসেবে নিতে চাই আপনার কাছে, তারা কি করবে, মানে তারা কি কিভাবে সেটাকে একটু পাতলা দেখাতে পারে? লাইট আর ডিপ দুটো শেড লিপস্টিক নিতে হবে, ঠিক আছে? ডিপ শেডটা বাইরের দিকে দেবে, আচ্ছা, আর লাইট শেডটাকে ভেতরে দেবে। এবার ব্রাউন লিপস্টিকটা দাও। এটা বোধহয় বার্গার, এটা ব্রাউন। আচ্ছা, আরেকটু দাও, একটু ব্রাউন লিপ লাইনারটা। ব্রাউন লিপ লাইনার। এবার আমি ওই টিস্যু পেপার দিয়ে, এটা টিস্যু দিয়ে আপনি, আচ্ছা, আচ্ছা। আর আপনার কাছে মানে লেডিজ ওয়ার্ল্ড পার্লারে যদি গিয়ে কেউ ম্যাট ফিনিশ একটা লুক আনতে চায়, মানে মেকআপ করতে চায়, তাহলে সেটার প্রাইস রেঞ্জটা কেমন হবে একটু দর্শক বন্ধুদের যদি বলেন? 200 টাকা। 200 টাকা। এটাকে আপনি ওই ড্যাব করে দিলেন যাতে ওই যে গ্লসিনেসটা চলে চকচকে যায়। ভাবটা ছিল সেটা একদম চলে গিয়ে ম্যাট লুক চলে এসেছে। বাহ, অসংখ্য ধন্যবাদ মৌসুমীদি। তোমাকেও ধন্যবাদ কমলিকা। তাহলে কেমন লাগলো ওই বিউটি সেগমেন্ট লিখে জানাবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। মেয়েদের সৌন্দর্যটা বোধহয় ত্বকেই, তাই আমরা ত্বক নিয়ে এতটাই কনসার্ন যে প্রতি মাসে 2-1 বার বিউটি পার্লার চলে যাই, ফেশিয়াল করাই, ব্লিচিং করাই, কি ত্বক সুন্দর রাখার জন্য। কিন্তু তাতেও কি আমাদের মুখে যে স্পটগুলো বেরোয় সেগুলো কি কমে? লক্ষ্য করে দেখেছেন কি? চলুন না আজকে এই নিয়ে একটু আলোচনা করি। আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় ঘোষকে। নমস্কার ডক্টর ঘোষ। নমস্কার। আচ্ছা ডক্টর ঘোষ, এই যে স্কিনে আমরা মানে মুখে বিশেষত যে দাগগুলো দেখি, এগুলো তো পিগমেন্টেশন বলা হয়, এটা কেন হয়? মুখের সাধারণভাবে পিগমেন্টেশন বলা হয় যেগুলো কালো দাগ, মানে কালো ছোপ বা একটু ব্রাউনিশ ছোপ, সেগুলোকে সাধারণত পিগমেন্ট, উল্টো হয় সাদা ছোপ। পিগমেন্টেশন বলতে আমরা সাধারণত কালো ছোপ বলি। আচ্ছা, এর অনেকগুলো ব্যাপার আছে। যেমন কতগুলো আপনি দেখবেন ফ্রেকলসের মতো ছোট ছোট স্পট ডট, এটা অনেক ছোটোবেলা থেকেই হয়, মানে 15-16, সাধারণত ফ্যামিলিতে থাকে ইউজুয়ালি, মানে ধরুন মায়ের বা বোনের বা মাসির। এইটা সূর্যের আলো গেলে বাড়ে, এমনি জেনেটিক ফ্রেকলসটা। সূর্যের আলো যত লাগবে তত বাড়ে, পুরোপুরি সারানো যায় না, একটু লাইট হয়তো করা যায়। তো সেই জন্য আমরা বলবো সূর্যের আলো এবং ভালো সানগার্ড ইউজ করতে। আর একটা যেটা কমন আমাদের কাছে আসেন সেটা মেলাসমা, মানে এইরকম ওই বাটারফ্লাইয়ের মতো দাগ থাকে, ঠিক বাটারফ্লাই না, অনেকের অন্য জায়গায়, এটাকে যেটা বাংলায় মেচেতা বলে। যদিও এই মেচেতা নামটা একটু কনফিউজিং, ফ্রেকলসকেও অনেকে মেচেতা বলেন, তা নয়। তো যাই হোক, মেলাসমা একটু প্যাচ। তো এখন এটা মেয়েদের ছেলেদের সবই হয়, মেয়েরা বেশি, ছেলেরাও আসছেন তা নয়। তো এখন এইটাকে বলে মেলাসমা। আর এইটার অনেকগুলো ফ্যাক্টর আছে, একটা হরমোন ফ্যাক্টর, আর আল্ট্রাভায়োলেট রে যেহেতু এখন পৃথিবীতে অনেক বেড়ে গেছে, সূর্যের আলো সংক্রান্ত প্রবলেমগুলো পৃথিবীতে খুব বাড়ছে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে। তো এই মেচেতা বা যে কোনো মুখের ছোপ কিন্তু এই আল্ট্রাভায়োলেটের সঙ্গে একটা সম্পর্ক থাকে। ফ্রেকলস বললাম, মেলাসমা। আরও দু একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়, যেমন অনেকে একটা প্রসাধন করছেন, কসমেটিক ইউজ করছেন মুখটাকে বেটার করার জন্য, তার কিছু ইনগ্রেডিয়েন্ট, পার্টিকুলার একটা কেমিক্যাল তার মধ্যে তো আছে, সেটাই কিন্তু না, শ্যুট নয়, এটা পিকুলিয়ার, কারো সবার হয় না, জমতে জমতে স্কিনে একটা দাগ ফেলে দিতে পারে। আর কতগুলো স্কিনের প্রবলেম আছে, যেমন সাদা ছোপটা কেন হয়? সাদা ছোপটা একটু ডিফারেন্ট, এটা একটা ফাঙ্গাস হতে পারে, একটা হতে পারে অতিরিক্ত সূর্যালোর জন্য মুখের পরিবর্তন, তাতে সাদা কালো দুটোই হয়। আর যেটা শুনেছেন শ্বেতি, মানে সাদাটা, সেটা পিগমেন্টেশন না, উল্টো আর কি, সেটা তো অনেকগুলো কারণ, একটা নিজে থেকে হয়, একটা কেমিক্যালের জন্য আবার সেই প্রসাধন আবার আসে। তো যেমন অনেকে দেখবেন লিপ লাইনার বা লিপস্টিক লাগিয়ে ঠোঁটে
ব্ল্যাক ডটস হচ্ছে, কারো সাদা হতে পারে। এটা কিন্তু ওই কেমিক্যালটা দেয়, ওটাকে আগে বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই শেডের একটা ব্যাপার আছে, হয়তো কোনো পার্টিকুলার শেডটা শ্যুট করছে না। আর লিপ লাইনার থেকে কিন্তু অনেকেরই সাদা বা কালো দাগ হয়। লিপ লাইনার লিপস্টিকের চেয়েও বেশি প্রবলেম করে। তো এগুলো আমি বলছি না সব লাগাতে হবে না, তাহলে তো মেয়েরা তাড়া করবেন। আমি বলছি লাগানো যাবে, কিন্তু একটু কেয়ারফুলি। কোনো নতুন ব্র্যান্ড ইউজ করলেন যেটা উনি কোনোদিন করেনি, সে বিদেশ থেকে কেউ এনে দিল, সেটাও প্রবলেম করতে পারে। সুন্দর হতে চাওয়া ভালো, সুন্দর করতে গিয়ে অতিরিক্ত কিছু করে ফেললে, স্ক্রাবার ইউজ করছেন হয়তো মুখে, তাতে স্কিনে কতগুলো পিগমেন্টেশনস হয়। এটার নাম হচ্ছে অ্যামাইলয়েড, মানে স্কিনে একটা ব্ল্যাকিশ ছোপ হয়ে যাচ্ছে, এরকম একটা লিনিয়ার লম্বা লম্বা একটা দাগ হয় এই সাইডে। তো এই একটা ব্যাপার। আর কিছু ক্ষেত্রে একটা নর্মাল পিগমেন্টেশন, যেমন অনেকে দেখবেন চোখের দুপাশে একটা লম্বা লাইনের মতো একটা প্যাচ, কিন্তু লম্বা লাইন, এটা তার নিজস্ব একটা জেনেটিক প্যাটার্ন। এইগুলো তো রোগ নয়, কিন্তু আমরা কিছু রোগ তৈরি করে ফেলছি নিজের অজান্তে। এই সজাগটা হওয়া দরকার আছে। আর ডার্ক সার্কেলস বলতে আমরা কি মানে কি বুঝি, যেটা আমাদের চোখের তলায় ডার্ক হচ্ছে, সার্কেলটা তো সেটা কেন বুঝতে পারছেন খুব বড় মানে সমস্যা অনেকের কাছে সৌন্দর্যের হ্যাঁ, চোখের চারপাশে। এটারও 2-3টে ফ্যাক্টর আছে। একটা হচ্ছে জেনেটিক, কারো কারো দেখবেন ফ্যামিলিতে আছে, সেটাই আসছে। আর নাম্বার 2 আরও কতগুলো ফ্যাক্টর, যেমন শরীরে ডিহাইড্রেশন হয়ে গেলে, জল কমে গেলে, বা কেউ যদি একটা খুব দীর্ঘস্থায়ী কোনো অসুখে ভুগছেন, ধরুন সাইনোসাইটিস, তাদের এরকম চোখের চারপাশে সার্কেল হয়ে যায়। বা যে কোনো ক্রনিক ডিজিজ যদি বেশি দিন ভোগেন, অ্যানিমিয়া হোক বা যে কোনো, তাহলে এরকম চোখের তলার সার্কেলটা বেশি হবে। আর স্ট্রেস অবশ্যই, যেটা আমি বললাম যে এখন রোগের প্যাটার্ন ইদানিং একটু কমে, মানে আগে ডার্ক সার্কেল হয়তো 30 বছরে হতো, এখন আমরা 15-20 বছরই অনেকে ডার্ক সার্কেল নিয়ে আসছে। তো এইটা একটা প্রবলেম, এবং এটা নিয়ে অনেকের কাছে খুব, সেটা আবার দুশ্চিন্তার কারণ হয়ে যায়, মানে এটা নিয়ে আবার টেনশন করতে থাকে, আবার তাতে আবার বাড়তে বেড়ে থাকে। যায়। তো ওই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আর সূর্যের আলোয় গেলে ডার্ক গ্লাস ইউজ করা উচিত, চোখটাকে প্রোটেক্ট করা উচিত। স্কিনে তো আমরা অবশ্যই যে কোনো দাগ হলেই বলবো যে ভালো সানগার্ড নিয়ে আবার অনেক ফ্যাক্টর আছে। অনেক তো সানস্ক্রিন লোশনও বেরিয়েছে। হ্যাঁ, সানস্ক্রিনের ইনগ্রেডিয়েন্ট ইম্পর্টেন্ট। এসপিএফ বলে একটা কথা বাজারে চলে। এসপিএফটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু সেটার চেয়েও ইম্পর্টেন্ট কী আছে। এখন রেকমেন্ডেশন হচ্ছে দুরকম আল্ট্রাভায়োলেটে আছে, এ অ্যান্ড বি, ইউভিএ অ্যান্ড ইউভি, দুটোরই প্রোটেকশন দরকার। কিছু কিছু সানস্ক্রিনে শুধু ইউভিএ প্রোটেক্টর আছে, ইউভিবি ড্যামেজ করে দিচ্ছে। সুতরাং দুটো প্রোটেক্টর সেরকম কতগুলো রেকমেন্ডেড ইনগ্রেডিয়েন্ট থাকা উচিত, সব সানস্ক্রিন এগুলো নেই। আর নাম্বার 2 হচ্ছে যে কিছু ফিজিক্যাল সানস্ক্রিন, মানে ব্লক, যেমন দেখবেন ক্রিকেট প্লেয়ার ইউজ করে যে মুখে খুব ঠিক করে। হ্যাঁ, এখন আমাদের দেশে এটা এখনো চালু হয়নি, তাহলে আমরা খুশি হব যদি চালু হয়। সবাই রোদে বেরোটাও ঠিক করে সবাই লাগালে আর কেউ কারোর প্রশ্ন করবেন না। কিন্তু প্রবলেম হচ্ছে একজন যদি ঠিক করে, আমরা যেন লো অয়েল ফ্রি ক্যালামাইনকে এইভাবে ইউজ করি, জিঙ্ক অক্সাইড আছে, এটা কিন্তু খুব ভালো প্রোটেকশন দেয়। কারণ আমাদের গরমের দেশে অনেকেই সানস্ক্রিন লাগাতে পারেন না, ঘাম হয়, তো সেক্ষেত্রে আমরা অয়েল ফ্রি ক্যালামাইনকে ইউজ করি। আরেকটা খুব ভালো ফেস পাউডার, একটু আগে বলছি ফেস পাউডার বা যে কোনো একটা বেবি পাউডার বা যে কোনো একটা প্লেন পাউডারকে যদি কেউ লাগায়, সেটাও কিন্তু তার মধ্যে জিঙ্ক অক্সাইড আছে। কারণ গরমের দেশে সানস্ক্রিন লাগিয়ে আপনি রোদে গেলে একটা অনেক সময় প্রবলেম হয়। তো সেই এক্স্যাক্টলি সেই জন্য ওরা শীতের দেশে কি লাগাচ্ছে আমি সেটা করবো, এটা আমাদের মতো করে নিতে হয়। তো এই ব্যাপারগুলো আগে দেখুন সানস্ক্রিন যখন আমরা বলতাম পাউডারটা লাগানো ভালো, মানে এক্স্যাক্টলি রোদে বেরোলে কিছুটা কাজ করে, ডেফিনেটলি কিছুটা কাজ করে, মানে একেবারে না। আর তাছাড়া ছাতা, বড় টুপি এগুলো দরকার। কেউ হঠাৎ একদিন আউটডোর একটা ধরুন পিকনিকে গেলেন, ওই দিনটা ড্যামেজটা বেশি হয়ে যান। আর একটা অদ্ভুত ব্যাপার, ধরুন যারা অনেকে বলেন আমি তো রোদে বেরোই না, এইটা ঠিক নয়। ধরুন রোদে উনি বেরোন না, 1 মাসে একদিন একটা আউটিং করেছেন, ওনার স্কিনে কিন্তু কোনো ট্যানিং নেই, ওই দিনটা ওনার ক্ষতিটা খুব বেশি হয়ে যাচ্ছে। যিনি রোজ বেরোচ্ছেন তার ক্ষতিটা একটা অলরেডি প্রোটেকশন আছে, উনি হঠাৎ এক্সপোজড হয়েছে, এক্স্যাক্টলি সেই দিন অনেক ক্ষতি হয়। আর অনেকে আমাদের বলেন যে আমি তো রোদে বেরোই না, সবসময় গাড়ি করে যাই, কিন্তু প্রবলেমটা এখন গাড়ির মধ্যে আল্ট্রাভায়োলেট ঢোকে। আমরা এরকম দেখছি যে বাঁদিকে বসছেন, বাঁদিকেই বারবার সান অ্যালার্জি হচ্ছে, ওই পিগমেন্টেশন হয়ে যাচ্ছে। সেরকম ধরুন অনেকের বাড়ির কোর্টইয়ার্ডে হয়তো কাপড় মেলেন, ওই যে রোদটা লাগছে। আর রোদ মানে এখানে একটা ব্যাপার আছে যে মেঘলা দিনেও কিন্তু আল্ট্রাভায়োলেট রে আছে, শীতের দিনও আছে। অনেকে শুধু রোদের দিন সানস্ক্রিন লাগাচ্ছে, ঠিক নয়। আমরা এখন বলছি যতক্ষণ সূর্যদেব আছেন সকাল থেকে সন্ধ্যে তাদের একটা প্রোটেকশন দরকার। ডক্টর ঘোষ, ট্রিটমেন্টটা কি? আসলে এর ট্রিটমেন্টে দুটো, একটা প্রিভেনশন যেটা আমি বললাম সানস্ক্রিনের কথা, মানে ওইটা না হলে তো আপনি কিছুই যত ট্রিটমেন্টে করুন আলটিমেটলি আবার বেড়ে যাচ্ছে। হরমোন ফ্যাক্টর কারো কারো থাকে, সেইটার একটা ট্রিটমেন্ট দরকার। আর যাদের হরমোন ফ্যাক্টর নেই, এমনিতে আমরা হাইড্রোকুইনান,
বা এখন কতগুলো নতুন বেশ অ্যাজেলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, এগুলো আমরা লাগাতে বলি। এগুলো একটু দীর্ঘদিন লাগাতে হয়, তাতে অনেক ক্ষেত্রেই কিছুটা কমিয়ে দেওয়া যায়। আর সেই সঙ্গে ওই জেনারেল ফ্যাক্টর মানে হেলথ ফ্যাক্টর এগুলো দেখতে হবে। আর ইদানিং যেটা আমরা করছি কেমিক্যাল পিলিং বলে একটা, ওটা কি জিনিস? ওটা হচ্ছে যে একটা বিশেষ কেমিক্যাল আমরা নিজে হাতে লাগিয়ে দিই। ধরুন গ্লাইকোলিক অ্যাসিড কথাটা বললাম, ওটা পেশেন্টের আমরা ইউজ করতে দিই 6 বা 12%, কিন্তু অনেক হাই কনসেন্ট্রেশন, এটা এখানে ইন্ডিয়াতে পাওয়া যায় না, আমরা বিদেশ থেকে আনাই। তো ওটা আমরা নিজেরা প্রথমে স্পট পিলিং ওই দাগগুলোই করে দিই, তারপরে পুরো মুখে লাগিয়ে দিই। এবং এটার কতগুলো পদ্ধতি আছে, তার আগে এটা প্রাইমিং করতে হয়, মানে হাইড্রোকুইনন, টেটিনয়েন কিছুদিন লাগিয়ে স্কিনটা একটা তৈরি হলো, প্রাইমিং হলো, তারপরে আমরা কেমিক্যাল পিলিং করে দিচ্ছি। আগে ট্রাইক্লোরো অ্যাসিডিক বলে একটা জিনিস ইউজ হতো, তবে এখন দেখা যায় গ্লাইকোলিক অ্যাসিড খুবই ভালো, খুব স্কিন ফ্রেন্ডলি। এটাকে ওদের দেশে লাঞ্চ টাইম পিল বলে, মানে কাজ করে লাঞ্চ টাইমে এটা পিল করে এলেন, এরকম ব্যাপার। তো এবং এটা ইউজুয়ালি স্কিনে রিয়াকশান কিছু নেই এবং খুবই ভালো, এবং এটা রিজুভেনেটিং হিসেবে পিগমেন্টেশন কমায়, রিঙ্কলিং কমায়। তো আমরা ওই 30 to 40% গ্লাইকোলিক অ্যাসিড পরের দিকে আরও বাড়িয়ে দিই যারা শ্যুট করেন, এবং ওই কেমিক্যালটা শুধু বাইরে থেকে আনতে হয়, এবং এটা করে এটা সারা পৃথিবীতে এখন খুব চালু, এবং এটা করে অনেকের পিগমেন্টেশন বেশ ভালোই কমিয়ে দেওয়া যাচ্ছে। আচ্ছা, তবে সেই সঙ্গে প্রোটেকশনগুলো চালিয়ে যেতে হবে, মানে যেগুলো আপনি বললেন সান প্রোটেকশন, নাহলে তো আমরা যেটা করছি সেটা তো থাকবে না, মেনটেন করার একটা ব্যাপার আছে। আর অ্যান্টিঅক্সিডেন্ট ওরালি কিছু ক্ষেত্রে আমরা দিই সিনথেটিক, কিন্তু খাবারের মধ্যে আমাদের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে সবসময়, যে ভিটামিন, যেমন পাকা পেঁপে, পাকা আম, বা এদিকে গাজর শীতকালে যখন পাওয়া যাবে, বা যে কোনো ফলমূল একটু পাকা বা গ্রিন ভেজিটেবলস, এর মধ্যে প্রচুর আমাদের ওই যে বললাম যে ড্যামেজটা হচ্ছে সূর্যের আলো থেকে, তো ফ্রি র্যাডিক্যালস বেরিয়ে যাচ্ছে স্কিনে, সেটাকে প্রোটেকশন দেবে এই ভেতর থেকে এই খাবারগুলো, এটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। সুতরাং সবসময় যে ভিটামিন খেতে হবে তা না, এইভাবে ন্যাচারাল ফুডের মধ্যে আমরা অনেকটা প্রতিহত করতে পারছি। আর সেই সঙ্গে ওই মেডিটেশন, যোগা, এইগুলো করে একটু শরীরের স্ট্রেসটাকে, যেটা মেন ফ্যাক্টর, অনেকগুলো কারণ, শরীরটাকে সুস্থ সব দিক দিয়ে রাখাটাই বোধহয় বেশি প্রয়োজন, কারণ স্কিন ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড অ্যান্ড হেলথ। এক্স্যাক্টলি। সুতরাং মাইন্ড যদি ভালো না থাকে, হেলথ ভালো না থাকে, শুধু বাইরের ত্বকের কিছু পরিচর্যা বা কিছু ওই যেগুলো এখন বেশি চালু, সেটা কিন্তু পুরোপুরি সলভ নয়। থ্যাংক ইউ ডক্টর ঘোষ। ডক্টর ঘোষের পরামর্শ নিশ্চয়ই শুনলেন। আমাদের ত্বক সুন্দর নিশ্চয়ই রাখতে হবে, কিন্তু তার মানে এই নয় আমাদের বিউটি পার্লারে গিয়ে শুধু ফেশিয়াল কিংবা ব্লিচিং বা অন্যান্য ট্রিটমেন্ট করলেই চলবে। আসলে আমাদের শরীরটা সুস্থ রাখতে হবে, ভালো খেতে হবে, সুন্দর জীবনযাপন করতে হবে, যোগা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এছাড়া যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে লিখে পাঠান। নারী স্বাস্থ্য বিভাগ আপনাদেরই জন্য। আপনারা আমাদের লিখে পাঠান আপনার সেই রোগের কথা, সেই ডাক্তারটির কথা যিনি প্রাণপণ লড়াই করে আপনাকে নতুন জীবন দিয়েছিলেন, আর আপনার সেই রোগের সঙ্গে লড়াই করার দিনগুলির কথা। রোগ, ডাক্তার, রোগী, এই নিয়ে আমরা ভীষণ ভীত, কিন্তু এই ভীতি একমাত্র আপনারাই কাটাতে পারেন। আমাদের লিখে পাঠান আপনাদের ঘটনাগুলো, আমরা সমস্ত দর্শকের সামনে তুলে ধরব। নমস্কার, আমি কাঞ্চনা। আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার চলে এলাম। সালটা ছিল 1996। মনে আছে কি? দুটো বড় বড় ঘটনা, একটা হলো সুস্মিতা সেন আর একটা হলো ঐশ্বরিয়া রায়। ভারতীয় নারীদের ধ্যান ধারণাটাকে একদম ভেঙে চুরমার করে দিল। তারা বুঝলো যে জগতের সুন্দরী প্রতিযোগিতায় তারা পিছিয়ে তো নেই, বরঞ্চ বেশ খানিকটা এগিয়ে আছে। আমাদের কলকাতার মেয়েরাও তাই স্বপ্ন দেখতে শুরু করে দিল। যে সকল ফটোগ্রাফাররা তাদের এই স্বপ্ন দেখতে সাহায্য করেছিলেন তাদের মধ্যে বোধহয় সনৎ ঘোষ অন্যতম। তাই আজকে আমি চলে এসেছি তার সঙ্গে আড্ডা দিতে এবং জানবো যে কলকাতার সুন্দরীদের তিনি আরও কিভাবে সুন্দরী করে তুলছেন। আসুন দেখা যাক। তাহলে কথা মতন তো সনতদার সঙ্গে আড্ডাটা হবে আজকে। সনতদা, অনেক ধন্যবাদ, তুমি আমাকে সময় দিলে, সেটাই খুব ভালো লাগছে। তুমি এত সুন্দর করে যে তোমার বাড়িটাকে সাজিয়েছো, ভীষণ দেখতে ভালো লাগছে। কি সব তোমার আইডিয়া? মোটামুটি পুরোটাই আমার আইডিয়া। আসলে পুরনো বাড়ি তো, সেটাকে যেভাবে আর কি একটু সুন্দর করে রাখা যায়, এবং পশ্চিমবঙ্গে যেহেতু আমার একটু বাঙালি প্রীতি বেশি, তো নিজে বাঙালি বলে হয়তো যার জন্যে ওই পশ্চিমবঙ্গের কালচারটাকে যাতে আনা যায় নিজের বাড়ির মধ্যে,
তার একটা ছোট্ট প্রচেষ্টা আর কি। পোর্টফোলিও ডেফিনেশনটা কি, মানে আদর্শ পোর্টফোলিও বলতে ঠিক কি বোঝায়? পোর্টফোলিও মানে হচ্ছে তোমার একটা প্রেজেন্টেশন, টোটাল প্রেজেন্টেশন। যে ভদ্রমহিলা বা যে ভদ্রলোক বা যে ইয়াং মেয়ে, ছেলে, বাচ্চা, অনেকেই আগে পোর্টফোলিওতে খুব ইন্টারেস্ট হয়, কারণ এই জায়গাটা কলকাতা শহরে বেশ অনেক দিন ধরেই ধাক্কা খাচ্ছিল, কিন্তু আফটার বিপাশা বাসু, তারপরে সেলিনা জেটলি বা অথবা রেশমি ঘোষ এরা আসার পরে লোকের একটা সম্যক ধারণা হয়েছে যে না, এই প্রফেশনটা ঠিক একটা জায়গা আছে এবং এর একটা মর্যাদা আছে। তো সেটায় পৌঁছতে গেলে যে পোর্টফোলিওটা একটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এবং সেটা খুব সুন্দরভাবে নানা রকমভাবে সে পোর্টফোলিও তোলার কায়দা আছে। আর যারা এই প্রফেশনের সঙ্গে আছেন তারা পোর্টফোলিওটা কী করে তুলতে হয় জানেন। কিন্তু একটা প্রবলেম আমি এখন সচরাচর খুব দেখছি, বুঝলি, সেটা যে এখন একটা প্রবণতা এসছে যে আমার একটা পোর্টফোলিও হোক, আমি লোকের কাছে নিয়ে গিয়ে দেখাবো। এবং এই সুবিধা, মানে এই সুযোগ নিয়ে কলকাতায় বহু বাজে লোকেরও ভিড় হয়ে গেল। এবং তারা কি করছে, তারা এবার একটা পোর্টফোলিও করার জন্যে যা হোক পয়সা করে নিয়ে 500-1000 যা পাওয়া যায় বুঝে নিয়ে একটা পোর্টফোলিও শ্যুট করে দেওয়া হচ্ছে, এবং সেটাতে কিন্তু কোনো আখেরে লাভ হচ্ছে না। তাই আমার মনে হয় যে একটু যে বা যাই যে করতে ইন্টারেস্টেড হবে পোর্টফোলিও, তাদের একটুখানি দেখে নিয়ে, এবং বাজারে যারা সত্যি সত্যি কাজ করছেন, এবং জানতে তো আপত্তি নেই, মানে যে কোনো মহিলা বা যে কোনো পুরুষ যারা ইন্টারেস্টেড তারা তো সনৎ ঘোষকেও এই প্রশ্ন করতে পারেন যে আপনাকে দিয়ে পোর্টফোলিও করাবো, আপনি কি কাজ করেছেন, আপনার কাজটা দেখি আগে। তো সেই কাজটা তো আমাকে তখন তাকে দেখাতে হবে, মানে আমার পোটেনশিয়ালিটি বা আমার ক্রেডিবিলিটিটা তো বাজারে ফার্নিশ করতে হবে। আমি যদি সেটাকে এক্সপ্লেন করতে না পারি তাহলে আমি তো ঠিক কাজ করব না। সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। পোর্টফোলিও তো নিশ্চয়ই দরকার, তবে যোগ্য লোকের কাছ থেকে করে নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে। চন্দ্রা, তুমি তো মডেলিং এর এক ধরনের পোর্টফোলিও করে থাকো, এবং প্রচুর ফিল্ম অ্যাক্ট্রেস এবং টিভি অ্যাক্ট্রেসরা তোমার কাছ থেকে পোর্টফোলিও করেছে। তো তোমার কি মনে হয় এই দুটো পোর্টফোলিওর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় থাকে, তুমি যদি একটু বলো। যারা খুব ফ্যাশন পোর্টফোলিও করতে চায় তাদের পোর্টফোলিওটা আমাকে দেখে নিই যে তাকে যে আদৌ ফ্যাশন পোর্টফোলিওটা করা উচিত হবে কিনা। মানে একটি মেয়ের যদি খুব দারুণ ফিগার হয়, হাইট খুব ভালো হয়, তাহলে সে আশা করা যেতে পারে যে র্যাম্প মডেলিংয়েও যেতে পারে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ মডেলিং, অ্যাডভার্টাইজিং মডেলিংয়ে যেতে পারে, এবং পরবর্তী সময় সে আরও সব জায়গার এটা তার কাছে প্ল্যাটফর্মটা ওপেন থাকে। কিন্তু এমনও অনেক মহিলা আছেন বা পুরুষ আছেন বা ইয়াং ছেলেমেয়ের কথা মেনলি বলতে পারি, যারা আসছে তারা সবাই জায়গার সর্বাঙ্গ সুন্দর এবং সাংঘাতিক সুন্দর দেখতে হবে এমন তো কথা নয়, কিন্তু তার মধ্যে একটা অনেক ইয়াং মেয়ে আছে, অনেক ইয়াং ছেলে আছে খুব অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, তো তারা হয়তো সবসময় বিজ্ঞাপনে বা ফ্যাশন শোয়ে কাজ পান না, কিন্তু তার মানে তো এই নয় যে তারা আর অন্যান্য কাজ করতে পারবে না। তারা বহু কাজ আছে, সিরিয়াল আছে, টেলিভিশন অ্যাঙ্কারিং আছে, নিউজ পড়া আছে, এগুলো সবই এই একই জায়গায় কাজ করে। এবং তাদের ক্ষেত্রে আমরা ওটাকে দুটো ডিভিশনে ভাগ করে নিই। যারা ফ্যাশন করতে চায় তাদের জন্য আমরা খুব হাইফাই ফ্যাশন মডেল হলে যেরকম দেখতে লাগা উচিত, তার ক্লোজ পোর্ট্রেট, হাফ বাস্ট, ফুল লেন্থ, নানা রকম ড্রেস, কস্টিউমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্যাশন, এভাবে পরিয়ে তাদেরকে দিয়ে আমরা করাই। এবং যারা একটু ফিল্মে বা সিরিয়ালে যেতে চায় তাদের জন্য আমরা, যদি তারা ইস্টার্ন কনসেন্ট্রেট করে তাহলে ইস্টার্ন ক্লোথসের ওপর একটু বেশি জোর দেওয়া হয়। বাঙালি বউ সাজলে কেমন লাগবে, অথবা কলেজ যাচ্ছে এরম মেয়ে হলে কেমন দেখতে লাগতে পারে, মানে তার নানান রকম আমাদের এই ঘুরে ফেরা জীবনের মধ্যে আমরা যে চরিত্রগুলোকে রোজ দেখছি তাদের পার্সোনাল লাইফস্টাইল, ওই লাইফস্টাইলটাকেই তাই ছবির মধ্যে দিয়ে বার করে দেওয়া, যাতে তাকে দেখলে নেক্সট টু নেবার হিসেবে মনে হতে পারে এবং তারা যাতে এই ফিল্ম এরিয়াতে কাজ করতে পারে। মডেলিং এর পোর্টফোলিও তুমি করো, ফিল্ম টিভি অ্যাক্ট্রেসের পোর্টফোলিও তুমি করো, তাছাড়া তুমি বিভিন্ন প্রোডাক্ট শ্যুট করো, বিভিন্ন অ্যাড শ্যুট করো, তো সেগুলো তোমার কেমন লাগে, মানে সেগুলো কোনটা বেশি ইন্টারেস্টিং লাগে তোমার? ভালো লাগে বলবো, আমি তো নেশায় পেশায় ফটোগ্রাফার, ফলে আমার সব রকমের কাজই ভালো লাগে, আর আমার বেশ মজা লাগে। মানে আমার কাজটা তো একটা খেলতে খেলতে কাজ, মানে কারুকে একটা যদি কাজ দেওয়া হয় তাকে লিখতে হয়, পড়তে হয়, অনেক কিছু করতে হয়, আমার সব কিছু করতে হয় না। তো আমি শুধু খেলা করি। সেই ছোটোবেলায় আমি যখন খুব ছোটো ছিলাম তখন ঝুলন হতো না, তো ঝুলনে আমরা ছোটোবেলায় ওই আর কি বাড়ির মধ্যে একটা সুন্দর জায়গা বেছে নিয়ে সে নানা রকম বালি দিয়ে মাটি দিয়ে ঘরদোর বানিয়ে ঝুলন করা হতো। তা আমার কেন জানি মনে হয় যে এই ছবির প্রত্যেকটা প্রতিদিন নিয়ত আমার যে কাজ তার মধ্যে আমি এক একদিন এক একটা ঝুলন নিয়ে খেলা করছি, তো বেশ ভালোই লাগে। আমি কখনো প্রোডাক্ট নিয়ে শ্যুট করছি যখন, তখন মনে হয় যে এই প্রোডাক্টটাকে কত সুন্দর করে দেখানো যেতে পারে। আবার যখন কখনো কোনো নারী মানে মহিলাদের নিয়ে কাজ করছি সেটা নিশ্চয়ই ভালো লাগার কথা। তো আর সবসময় এই আর কি প্রচুর সুন্দর সুন্দর মহিলাদের সঙ্গে থাকছি, সেটা তো কম সৌভাগ্যের ব্যাপার না। তো
তো সেটাও একটা ভালোই লাগে, মানে সবটাই। এবার তুমি বলো, তুমি যখন থেকে ফটোগ্রাফি করছো দীর্ঘদিন হয়ে গেছে, তুমি যত দিন যাচ্ছে তোমার সফলতাও বাড়ছে, তো আজকের এই ফটোগ্রাফি এবং সেদিনকার ফটোগ্রাফির মধ্যে বেসিক পার্থক্যটা তুমি কোথায় দেখছো? তোমার কি সুবিধা হচ্ছে নাকি আগেই তোমার মনে হচ্ছিল বেশি সুবিধা আছে? আগের ফটোগ্রাফিটা ছিল খুব রিজিড একটা, তখন খুব সবাই বলতো শার্পনেস খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানে শার্পনেস মানে ছবি খুব জোরদার হতে হবে, খুব কটকটে চেহারা হওয়া দরকার। কিন্তু এখন যত দিন যাচ্ছে আমার একটা কেন জানি মনে হচ্ছে যে এই অ্যাডভান্সমেন্টটা একটা সাংঘাতিক ইমপ্রুভমেন্ট হয়েছে। সেটা হচ্ছে যে এখনকার ছেলে মেয়েরা যারা আমার থেকেও জুনিয়র এবং যারা এখন নতুনভাবে আসছে, তারা শুধু এটাই বুঝতে পারছে যে এস্থেটিক্স হচ্ছে সব থেকে বড় কথা। একটা ছবিতে কোথায় ফোকাস কোথায় আউট অফ ফোকাস সেটা বড় কথা নয়, ছবিটার জন্য যদি কোনো জায়গায় আউট অফ ফোকাসও দরকার হয় তাহলে সেটা থাক। তো সেই এস্থেটিক্সটা যত দিন দিন ডেভেলপ করে যাচ্ছে তত ছবি তোলার মজাটা বেড়ে যাচ্ছে। এখন হয়তো টেকনিক্যাল সাইডটা তো ডেফিনেটলি ইমপ্রুভ করেছে, আর এখন আগে যেমন আমরা ফিল্ম দিয়ে ছবি তুলতাম, এখন আমরা ডিজিটাল ছবি তুলছি, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি, অ্যাডভান্সমেন্ট তো আছেই। ফলে আমাদের টেকনিক্যাল সাইডটায় যারা রেগুলার কাজ করছেন তাদের কাজটা অনেক সোজা হয়ে গেছে আমি বলবো, রাদার আগে কাজ করতে অনেক কঠিন ছিল। তো ফটোগ্রাফারদের ক্ষেত্রে কাজটা অনেক সোজা হয়ে গেছে। অ্যাট দি সেম টাইম খুব একটা ফটোগ্রাফার মানেই কিন্তু সে শুধু ছবি তোলে না, এই ব্যাপারটা এবার এসে গেছে। তাকে একটু সর্বজ্ঞ হলেই ভালো হয়, মানে তাকে অনেক কিছু জানতে হবে। এস্থেটিক্স যখনই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তখনই তোমাকে অনেক কিছু জানতে হবে। ফলে সেই ছবিটাকে দাঁড় করানোর জন্য যা যা ভ্যালুজ আর কি অ্যাড করা দরকার, সেটা শুধুমাত্র টেকনিক্যাল সাইড নয় যে তুমি একটা এক্সপোজার দিলে আর মডেল তোমার দিকে তাকিয়ে হাসলো, তা নয়। এবার মডেলের আশপাশ চারিদিক বা যখন কোনো টেবিল টপ হচ্ছে বা কোনো যে কোনো ছবির ক্ষেত্রেই তার পারিপার্শ্বিক চেহারাটা বা তার ছবির মধ্যে যে জায়গাগুলো থাকছে সেই জায়গাগুলোও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটার ওপরে তোমাকে ওয়াকিবহাল হতে হবে, ফলে তোমার জানার পরিধিটা একটু বাড়াতে হচ্ছে। তো জেনারেল নলেজ অ্যান্ড আইকিউ খুব উচ্চমানের হলে আজকে আগামী দিনের ফটোগ্রাফার হয়তো আমার থেকে আরো অনেক বড় ফটোগ্রাফার হিসেবে পরিণত করতে পারবে। আমার মনে হয় ফটোগ্রাফির যে ভাস্ট একটা এরিয়া আছে তার মতন সনদদারও নলেজটা ভাস্ট, সুতরাং একদিনে এত কম সময়ের মধ্যে সনদদার সঙ্গে আড্ডাটা বোঝাই জমবে না। তাই আমি কথা দিচ্ছি আবার ফিরিয়ে আনবো তাকে। আপনারা চিঠি লিখবেন, ভালো থাকবেন, আজকের মতন বিদায় নিলাম, নমস্কার। এসে গেছে আপনাদের মনামি, আপনাদের নারীর রান্নাঘর নিয়ে। আচ্ছা, আজকে কি খেতে ইচ্ছে করছে বলুন তো? সেই ভাতটা না হয় আমরা অরুণাদির উপরেই ছেড়ে দিই। অরুণাদি মানে আজকে আমাদের সঙ্গে আছেন অরুণা চন্দ্র। অরুণাদি, তুমি আমাদের আজকে কি খাওয়াচ্ছ? আজকে আমি করছি মেথি মাটার পনির। মেথি মাটার পনির, আচ্ছা কি কি লাগছে? ওটাতে লাগছে হচ্ছে পনির, কড়াইশুঁটি, হলুদ, জিরে, কাজু পেস্ট, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা বাটা, পোস্ত, মেথি, চিনি, টমেটো পিউরি আর সাদা তেল। তেলটা পাবে। এটাতে আগে পনির একটু ফ্রাই করে নেব। পনিরটা কতক্ষণ ভাজতে হবে? খুবই অল্প, খুবই অল্প। এটা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা হয়ে এসছে। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিই। কটা পেঁয়াজ আছে এটাতে? দুটো বড়। আচ্ছা, পনির কতটা আছে এটা জিজ্ঞেস করা হয়নি। পনির 200 গ্রাম। 200 গ্রাম, আচ্ছা।
এটা একটু পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, এবার আমরা একটু রসুন বাটা হাফ টিস্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটা। ভাজাটা হয়ে গেছে না? এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটাতে আমরা দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমরা এটাতে কাজু পেস্ট দিয়ে দেব। কাজু পেস্টটা কতটা মতো আছে? এটা আপনার 10টা কাজু মতন আছে। 10টা কাজু? তুমি বলো। এটাতে 10টা কাজু আছে। পোস্ত বাটা 2 চামচ, বড় চামচের 2 চামচ, 1.5 চামচ। একটু ভাজা হয়ে গেছে, এবার মেথি শাকটা, এটা হাফ কাপের মতো মেথি শাক। তার সাথে একটু শাকটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এটা হয়ে এসছে, হয়ে গেছে না ভাজাটা? হ্যাঁ, এবার এটাতে আমরা এই টমেটো পিউরিটা দিয়ে দেবো। এটা হচ্ছে হাফ কাপ টমেটো পিউরি, হাফ কাপ। এবার আন্দাজ মতন একটু নুন, তাহলে কড়াইশুঁটিটা দিয়ে দাও। কড়াইশুঁটি, আচ্ছা এটা এমনি ছাড়ানো কড়াইশুঁটি নাকি সেদ্ধ করা? এটা সেদ্ধ করা। সেদ্ধ করা আছে। আর কড়াইশুঁটি আর ধনেপাতা বললে না, ধনেপাতা পরে দেব। পরে দেব। এই ফ্রাইড পনিরগুলো দিয়ে আর যে চেরা কাঁচা লঙ্কাগুলো আছে, কাঁচা লঙ্কা চিড়ে দেব। এটা খুব একটা বেশি ঝোল হয় না, একটু মাখামাখাই হয়। এবার এটাতে আমরা আচ্ছা জলটা দেওয়ার পরে তারপর ধনেপাতাটা দিতে হবে। এবার জল দেওয়ার পর ধনেপাতা এটাতে একটু ঢাকা দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে না? এবার এটা হয়ে গেছে। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, গ্রেভিটা হয়ে গেছে। রেডি। আচ্ছা এটা গার্নিশিং এর জন্য আর কিছু করতে হচ্ছে না? যদি কেউ চায় আলাদা করে একটু আলাদা করে একটু, হ্যাঁ, ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা লাগিয়ে দিই। আমি একটু টেস্ট করি। হ্যাঁ, নিশ্চয়ই। বেশ টক টক একটা গন্ধ বেরোচ্ছে, মনে হয় স্বাদটাও একটু মানে গ্রেভিটা ওরকমই হবে কি? খেয়ে দেখুন। আমার মনে হয় টমেটো পিউরিটার জন্য বোধহয় একটু টকটা, কিন্তু ওইটাই ভালো লাগছে, ওটা বেশি ভালো লাগছে। মেথি মটর পনির করতে লাগছে পনির, কড়াইশুঁটি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো পিউরি, কাজু পেস্ট, কাঁচা লঙ্কা চেরা, পোস্ত বাটা, চিনি, মেথি শাক কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, আদা বাটা ও সাদা তেল। পাত্রে তেল নিন, তেল গরম হলে ওতে পনির ফ্রাই করে নিন। ফ্রাই হয়ে গেলে নামিয়ে রাখুন। ওই তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভাজুন। ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু পেস্ট ও পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
এরপর ওতে মেথি শাক দিন, কিছুক্ষণ ভাজুন, টমেটো পিউরি দিয়ে দিন। এবার চিনি, সেদ্ধ করা কড়াইশুঁটি, পনির ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজুন। কষা হয়ে গেলে জল দিয়ে কিছুক্ষণ ফোটান। নামাবার আগে ধনেপাতা দিন, রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। আপনাদেরও খুব ভালো লাগবে এটা খেয়ে, তাই বলছি রেসিপিটা এতক্ষণ লিখে নিয়েছেন, রান্নাও করে ফেলুন। আর আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর রেসিপি থাকলে সেটা তো আমাদের পাঠাবেনই, কারণ সেরা রেসিপি যিনি পাঠাবেন তিনি পুরস্কার পাবেন আর সুযোগ পাবেন নারী রান্নাঘরে এসে মনামির সাথে রান্না করার। আমাদের রেসিপি পাঠাবেন এই ঠিকানা।